প্রথম কথা হলো যে ১১ দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ প্রশ্নে যদি সমাধান না হয় বা সংবিধান সংস্কার পরিষদের শপথ যেহেতু সরকারি দল নেয় এবং এই অধিবেশন যদি ৩০ দিন অলরেডি চলেও গেছে, একটা আলটিমেটাম ছিল এবং এরপরে ২৮ মার্চ একটা বোধহয় বৈঠকের কথা আছে, পরবর্তীকালে রাজপথে যাওয়ার হুঁশিয়ারিও আছে। আপনার কি মনে হয় কিনা মানে জুলাই জাতীয় সনদ সেটি একটা আবেগের জায়গা নিঃসন্দেহে, কিন্তু বিবেককে যদি কাজে লাগিয়ে বলা হয় তাহলে জনগণকে এই মুহূর্তে এরকম একটা প্রশ্ন আসলে রাজপথে নামার জায়গা আছে জনগণ? যেই প্রশ্নটা আপনি রেখেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যেই প্রশ্নটা, সেটাকে আবেগের জায়গা, মানে আপনি বলতে চেয়েছেন এটা আবেগের জায়গা? আমি কিন্তু আবেগ এবং বিবেক দুটোকেই রেখেছি। বিবেকের জায়গা, দুটার মাঝখানের কোনো অবস্থান কিনা, এইটা একেবারেই বিবেক এবং জাতির সংকট উত্তরণের জন্য ভীষণ ভীষণ বেসিক একটা ব্যাপার। এখানে কোনো আবেগের, ওই যে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাষ্ট্র আবেগ দিয়ে চলবে না, রাষ্ট্র আইন দিয়ে চলবে, সংবিধান দিয়ে চলবে। সুতরাং এই রাষ্ট্র কাঠামোতে যেই ক্যান্সার বাসা বেঁধেছে, সেই ক্যান্সার নিরাময় না করতে পারেন, যদি সিস্টেমের যদি আপনি গোড়া থেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনার কোনো আইন কানুন কিন্তু বহাল থাকে না। যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন কি কোনো সংবিধান মেনে পালিয়ে গিয়েছে? যখন অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান কি কোনো সংবিধান মেনে, আইন মেনে হয়েছে? ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্মড হয়, ঠিক ওই মুহূর্তে আমরা কিন্তু ওই যে আবেগকে প্রাধান্য দিয়েছিলাম। কিভাবে জানেন? আমরা ওই সময় জুলাই ডিক্লারেশন চেয়েছিলাম এবং ডিক্লারেশনের সাথে সাথে আমরা একটা বিপ্লবী সরকার, একটা জাতীয় সরকার করতে চেয়েছিলাম। বারবার বলি কথাটা, আমাদের ওই যে আবেগতাড়িত হয়ে চেয়েছিলেন। মানে জাতি জানে সেটা? অবশ্যই জানে, মানে পরে জানে, ওই সময় কি জানতো? ওই মুহূর্তেই এই আলোচনাটা হয়েছিল, যেহেতু সেটা কিন্তু আসলে খুব বেশি প্রকাশিত কিছু ছিল, জনগণ জানতো। ওই মুহূর্তে সবার সাথে আলোচনা হচ্ছিল, সবার সাথে বলতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী এবং ছাত্র জনতারা, হ্যাঁ, ইনক্লুডিং রাষ্ট্রপতি। তো ওই যে আবেগের জায়গাটা, যেটা যেটা জনাব সালাউদ্দিন আহমেদ আজকে বলছেন, সেই আবেগের জায়গাটা কিন্তু উনারা এক্সপ্লয়েট করেছেন অভ্যুত্থানের পরবর্তী সময়। উনাদেরকে আমরা অভ্যুত্থানে, যেহেতু উনাদের দলীয় কর্মীরাও ছিলেন ব্যানার ছাড়া, আবার ধরেন ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সকল সাধারণ মানুষের, তাদেরও তখন ব্যানার ছিল না। এক্স্যাক্টলি, সবাই, কোনো সাধারণ মানুষের কিন্তু কোনো ব্যানার ছিল না, কিন্তু সবার অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণটাকে কিন্তু আমরা অগ্রাহ্য করা বা নাকচ করার চেষ্টা করিনি কখনোই, বরং আমরা উনারা যে বিদ্যমান রাজনৈতিক দল যারা 17 বছর নিষ্পেষণের শিকার, সেই নিষ্পেষণের সম্মান দিতে গিয়ে, সেই আবেগতাড়িত হয়ে তাদের কথায় আমরা মূল্যায়ন করে জাতীয় সরকার এবং জুলাই ডিক্লারেশনটা ওই মুহূর্তে না নিয়ে আমরা তাদের উপর ভরসা করেছিলাম। ভরসা করার কারণে যে সমস্যাটা হয়েছে, যে ওই অভ্যুত্থান পরবর্তী সময়, একটা বিপ্লব পরবর্তী সময় একটা সংবিধান কিন্তু বিদ্যমান থাকে না। কিন্তু উনাদের সাজেশন অনুযায়ী আমরা, রাষ্ট্রপতি নাকি বিচারপতিগণের কাছ থেকে একটা পরামর্শ নিয়েছিলেন 106-এর আন্ডারে, এবং সেই অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হয়। এখন ওই বিচারপতিদেরকে যদি আপনি খুঁজে বের করেন, আমি জানি না কত বড় একটা ব্লান্ডার হয়ে যেতে পারে। ওই যে সাজেশন, সেই সাইন্ড ডকুমেন্ট কিন্তু কেউ দেখে নাই। আপনি দেখেছেন কিনা আমি জানি না, গণমাধ্যমের কেউ দেখে থাকলে আমার সাথে শেয়ার করবেন। আমি ওইটুকু আমার জানার জন্য আমি নিজের তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে চাই। তো যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হলো, আইন অনুযায়ী কিন্তু বিদ্যমান সংবিধানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে যে 3 মাসের মধ্যে, মানে 90 দিনের মধ্যে, ওই 90 দিনের মধ্যে না পারলে তারপরের 90 দিনের মধ্যে একটা নির্বাচিত সরকার গঠনের জন্য। সেটাও কিন্তু হয়নি। আপনি জুলাই ডিক্লারেশন যেটা আমরা চেয়েছি, সেইটা ডিসেম্বরের 31 তারিখ আমরা কর্মসূচি ঘোষণা করলাম, বিএনপির বাধার মুখে আমরা সেই দিনও পেলাম না। শেষে ঠিক 1 বছর পরে গিয়ে 5ই আগস্ট বিএনপির নিজের পছন্দ মতো, ওই যে আবেগের জায়গাটা দেখেন, তারপরেও আমরা সেই আবেগের তাড়িত হয়ে বড় রাজনৈতিক দল বলে তাদেরকেই সম্মান জানাইলাম। কতটা আবেগ দেখিয়েছি দেখেন।
বিবেকটা কাজে লাগাইলে তাদেরকে ওই মানে স্পেসটা আমরা বড় দিতাম দলকে না। সম্মান জানালেন আবেগ দিয়ে। আবেগ থেকেই তো সম্মানটা জানিয়েছি না, বিবেক কাজে লাগাইলে তো ওনাদেরকে আমরা যেটা নিয়ম, যেটা করা উচিত ছিল, যেটা সেটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ছিল সেটাই করা উচিত ছিল, কিন্তু আমরা তো ওই যে আবেগতাড়িত ছিলাম, সেই জন্য আমরা ওনাদের কথাটা মান্য করেছি। এবং দেখেন জুলাই ডিক্লারেশনের যে ফ্রেমওয়ার্কটা আমি যদি একটুখানি, সম্পূর্ণ কারণ লম্বা আলোচনা তো, মানে এই আলোচনাগুলো তো আপনিও করেছেন আমরাও করেছি, আমি বলছি যে এই মুহূর্তে এসে আমি গত কয়েকদিনই কথা বলছি, আপনাদের পক্ষ থেকে যেটি বলা হয় যে সমস্ত দায়ভার, আমি বলছি যে বিএনপি এটি করছে না দেখে আমি এটাকে জাস্টিফাই করছি এরকম না, মানে আমার প্রশ্নটা আর কি, মানে এর দায়ভার বিএনপির উপর থেকে আপনার, বিএনপির উপর প্রথম দিন থেকেই আপনারা দিচ্ছেন যে জাতীয় সরকার করতে দেয় নাই, কিন্তু আমার কথা হলো যে এর দায়টা আপনি অন্তর্বর্তী সরকারের উপর দেন না কেন, মানে বিএনপির উপর কেন? ধরেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেই গেমটা খেলা হয়েছে সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার করে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এনসিপির সরকার। Whereas আমরা দেখলাম যে এই দলটা গঠনের পেছনে অন্তর্বর্তী সরকারের একটা ওনারা আমাদেরকে বাধা দেন নাই, এনকারেজ করেছে, এই শব্দ উচ্চারণ করেছে যে আমি এনকারেজ করেছি, কিন্তু এটা কিন্তু জনগণের প্রত্যাশার একটা বহিঃপ্রকাশ ছিল। ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট জাস্ট জনগণের ভয়েসটা ইকো করেছে, সাহায্য কোথায় করেছে? আমরা তো কোনো জায়গায় আমাদের, সেটিও তো এক ধরনের কি বলা যায় যে, না আমি বলছি আমাদেরকে কি আরপিওর কোনো ধারা, কোনো নিয়ম, কোনো জায়গায় কি আমরা অব্যাহতি পেয়েছি? না, নিঃসন্দেহে পেয়েছি। তাহলে আমাদেরকে সাহায্য কিভাবে করা হলো? ওনারা জাস্ট জনগণের ভয়েসটা ইকো করেছে যে ওনারা চায় আমরা রাজনৈতিক দল করি, যাতে করে জনগণের সমর্থনটা ওনাদের প্রতি থাকে। রাজনৈতিক দল করার ইচ্ছাও ছিল না, ছিল না। কেন করতে চেয়েছে সেইটাও কিন্তু ওনাদের কারণে, যে ঐক্যমত্য কমিশন আমাদের কথা বলতে দিচ্ছিল না, বললো তোমরা কারা। তো ওই যে আমরা তারা যারা এই জনমানুষের যেই সমস্যাগুলো সমাধানের জন্য, উত্তরণের জন্য যে মূল সমস্যা, সেটা হচ্ছে সাংবিধানিক কাঠামোকে যেভাবে পরিবর্তন করে একটা ফ্যাসিজম ক্রিয়েট করা হয়েছে সেটাকে নির্মূল করা। আজকে দেখেন যেই আওয়ামী লীগ সরকারের পতন হলো এই ফ্যাসিস্ট কাঠামোর জন্য, যে আওয়ামী লীগ সরকারের পতন হলো এই স্বৈরাচারী আচরণের জন্য, সেই একই ফ্যাসিস্ট আচরণ করছে এই বিএনপি দলের সমর্থিত সরকার। আজকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী একটা গণভোট হলো, এই গণভোটের পূর্বে জুলাই সনদ সবাই স্বাক্ষর করেছে না? নোট অফ ডিসেন্ট ছিল, মেনে নিলাম। তো নোট অফ ডিসেন্ট সহ আপনি সংস্কার পরিষদে আলোচনা করেন, সনদ এবং বাস্তবায়ন আদেশের মধ্যে পার্থক্য ছিল কিছুটা। জুলাই সনদটা যেটা হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট সহ ছিল, আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেটা বলা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদ হবে, এবং যেই 4টা প্রশ্ন রাখা হয়েছে ওনাদের সংকটটা হচ্ছে ওই 4টা প্রশ্নের জায়গায়। কিন্তু ওই 4টা প্রশ্নের জায়গায় প্রথম 3টা প্রশ্নে বলা আছে, স্পষ্ট করে বলা আছে যে সাংবিধানিক যেই প্রতিষ্ঠানগুলো সেগুলোর কাঠামো পরিবর্তন করার জন্য, সেগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যেই স্বতন্ত্রতা প্রয়োজন সেইটা ইনশিওর করতে জনগণ একমত কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিল 100টা নারী আসনের সরাসরি এবং উচ্চকক্ষে 100 আসনে পিআর সিস্টেম, যেটাতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এবং এরই সাথে ছিল হচ্ছে উচ্চকক্ষে সাংবিধানিক পরিবর্তনের জন্য উচ্চকক্ষে যেতে হবে, যেটা বিএনপি নিজের ইশতেহারে বলেছে যে উচ্চকক্ষে সাংবিধানিক পরিবর্তনের বিষয়টা যাবে না, এবং উনাদের পছন্দ মতো মানে আসন ভিত্তিকভাবে উচ্চকক্ষে আসন বিন্যাস হবে। এবং তৃতীয় প্রশ্ন এসে বলা হয়েছে যে যেই 30টাতে সবাই ঐক্যমত হয়েছে সেই 30টা সরকার বাস্তবায়ন করবে। চতুর্থ প্রশ্নে যে বলা হয়েছে যে এই 3টা প্রশ্ন ব্যতি রেখে, যে চতুর্থ প্রশ্নটাতে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী, মানে ইশতেহার অনুযায়ী, ম্যান্ডেট অনুযায়ী আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তাহলে উপরের প্রশ্নগুলো ব্যতি রেখে কথাটা বলা আছে, তাহলে উপরের প্রশ্নগুলোর ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, ওটা যেভাবে আছে সেভাবেই হতে হবে। 4 নাম্বার প্রশ্নে আপনার আলোচনার সুযোগ আছে। এখন আলোচনার জন্য যে ফোরামটা আপনি সেটা হতেই দিলেন না, কারণ আপনি তো স্বৈরাচারী আচরণ করবেন। আওয়ামী লীগের ছায়া আপনার উপর ভর করেছে, আপনি বাংলাদেশের স্বৈরাচারী কাঠামোটাই অব্যাহত রাখবেন, আপনি কোনোভাবেই চেঞ্জ হতে দিবেন না। কেন? কারণ আপনি ওই জায়গাটাতেই, আমি একটা লাইনে বলি, কারণ আপনার ক্ষমতা কার্টেইল হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যাবে। আপনি একনিষ্ঠ ক্ষমতা চান, এক হাতে আপনি সব পরিবর্তন করতে চান।